প্রিয় পাঠক, কল্পনা করুন একটি মেয়ের গল্প, যে একটি ট্রেনের জানালার পাশে বসে তার গ্রামের দিকে যাচ্ছে। তার মন জুড়ে রয়েছে অতীতের স্মৃতি, তার গ্রামের সবুজ মাঠ, তার বাবার আত্মত্যাগ এবং সেই সংগ্রামের দিনগুলো, যা তাকে আজ একজন সফল কালেক্টর বানিয়েছে। অনেক দিন পর সে তার গ্রামে ফিরছে, তার হৃদয়ে উচ্ছ্বাস আর গর্বের অনুভূতি। কিন্তু স্টেশনে পৌঁছানোর মুহূর্তে একটি অপ্রত্যাশিত দৃশ্য তার পা আটকে দেয়। সিঁড়ির পাশে একজন ভিক্ষুক হাতে একটি বাটি নিয়ে খুচরো পয়সা গুনছেন। মেয়েটি প্রথমে এড়িয়ে যেতে চায়, কিন্তু কিছু একটা তাকে থামিয়ে দেয়। সে ফিরে তাকায়, আর ভিক্ষুকের মুখের দিকে চোখ পড়তেই তার হৃদয় কেঁপে ওঠে। সে এগিয়ে যায়, কাঁপা গলায় বলে, বাবা, তুমি এখানে কেন? ভিক্ষুকের চোখে জল আর মেয়েটির গলায় অশ্রু। কে এই মেয়ে? আর এই ভিক্ষুক কি সত্যি তার বাবা? যদি তাই হয়, তবে কিভাবে তার বাবা এই অবস্থায় পৌঁছালেন? এই আবেগঘন গল্পের পুরো সত্যতা জানতে শেষ পর্যন্ত। বন্ধুরা, একটি ছোট্ট গ্রামে, যেখানে সবুজ মাঠ আর সরল মানুষের বাস, সেখানে একটি সুখী পরিবার বাস করত। পরিবারে ছিলেন মা, বাবা আর তাদের একমাত্র মেয়ে সুপ্রিয়া। সুপ্রিয়া 10ম শ্রেণীতে পড়ত এবং পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী। তার বাবা মা স্বপ্ন দেখতেন যে তাদের মেয়ে একদিন পড়াশোনা করে বড় অফিসার হবে এবং গ্রামের নাম উজ্জ্বল করবে। সুপ্রিয়ার বাবা মা, যাদের নাম ছিল রমেশ যাদব ও তার স্ত্রী, একটি ইটভাটায় কাজ করতেন। তারা চাইতেন তাদের মেয়ে এমন জীবন পাক যেখানে তাদের নিজেদের মতো সংগ্রাম করতে না হয়। এই কারণে তারা দ্বিতীয় সন্তান নেননি, কারণ তারা জানতেন দুটি সন্তানের ভরণপোষণ তাদের পক্ষে কঠিন হবে। তাই তারা তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করিয়ে বড় অফিসার বানানোর স্বপ্ন দেখতেন। ধীরে ধীরে সময় এগিয়ে চলে, আর সুপ্রিয়া 10ম শ্রেণীতে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়। তার বাবা মা এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে যান। তারা বলেন, বেটি, তুই যদি এভাবে পড়াশোনা করিস তবে অবশ্যই একদিন বড় অফিসার হবি। কিন্তু কয়েক মাস পর হঠাৎ সুপ্রিয়ার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। রমেশ যাদব এখন একা, কিন্তু তিনি মায়ের শেষ ইচ্ছার কথা মনে রাখেন। মৃত্যুর আগে সুপ্রিয়ার মা বলে গিয়েছিলেন, কখনো আমার মেয়ের পড়াশোনা বন্ধ করো না, তাকে বড় অফিসার বানাও। এই কথা মনে রেখে রমেশ সুপ্রিয়াকে পড়াশোনায় উৎসাহ দিতে থাকেন। তিনি বলতেন, বেটি, এটা তোর মায়ের শেষ ইচ্ছা, তুই এটা পূরণ করবি। এই কথায় সুপ্রিয়া আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে। কঠোর পরিশ্রমের সাথে সময়ের সাথে সাথে সুপ্রিয়া দ্বাদশ শ্রেণীতেও ভালো নম্বর নিয়ে পাশ করে। রমেশ কঠোর পরিশ্রম করে তার মেয়ের পড়াশোনার খরচ চালাতেন। এরপর সুপ্রিয়া পাশের শহরের একটি কলেজে স্নাতক পড়তে যায়। স্নাতকের সময় পড়াশোনার খরচ বাড়তে থাকে, কারণ এর আগে সে সরকারি স্কুলে পড়ত, যেখানে খরচ কম ছিল। রমেশকে শুধু বই আর ছোটোখাটো খরচের জন্য টাকা জোগাড় করতে হতো। কিন্তু এখন তিনি আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন। ইটভাটার কাজের পাশাপাশি তিনি সকাল সন্ধ্যায় অন্যত্র মজুরি করতেন। সুপ্রিয়াও জানত তার বাবা তার জন্য কতটা পরিশ্রম করছেন, তাই সে আরও কঠোর পরিশ্রম করে স্নাতকের পাশাপাশি ইউপিএসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কলেজে সে জানতে পারে যে ইউপিএসএসসি পাশ করলে সে সরাসরি অফিসার হতে পারবে আর তার জীবন বদলে যাবে। সে একসঙ্গে স্নাতক ও ইউপিএসএসসি প্রস্তুতি চালিয়ে যায়। ধীরে ধীরে তার স্নাতক সম্পূর্ণ হয়। তখন গ্রামের কিছু লোক রমেশকে বলতে শুরু করে, তোর মেয়ে এখন বড় হয়েছে, এবার তার বিয়ে দিয়ে দে। রমেশ তাদের স্পষ্ট জবাব দেন, আমার একটাই মেয়ে, আমার স্ত্রীর শেষ ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করে বড় অফিসার হবে। আমি তাকে প্রথমে অফিসার বানাবো, তারপর তার বিয়ের কথা ভাবব। এই কথা শুনে গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করে। তারা বলে, দেখো, এই লোকটা পাগল হয়ে গেছে, মেয়েকে অফিসার বানাবে ভাবছে। কেই বা এমন অফিসার হয়? স্নাতক শেষ হবার পর সুপ্রিয়ার ইউপিএসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লি যাওয়ার কথা হয়, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সে ভাবে, দিল্লি গেলে তার বাবার দেখাশোনা কি করবে? তার বাবা এত পরিশ্রম করে তার পড়াশোনার খরচ চালাচ্ছেন, তিনি কোথা থেকে এত টাকা আনবেন? সুপ্রিয়া মনোমরা হয়ে বাড়িতে বসে থাকে, কলেজেও যায় না। একদিন রমেশ তার মেয়েকে জিজ্ঞাসা করেন, বেটি, তুই আজকাল পড়তে যাস না কেন? সুপ্রিয়া প্রথমে চুপ থাকে, তারপর বলে, বাবা, এমন কিছু নয়, আমার পড়াশোনা শেষ হয়েছে, এখন আমি ফর্ম পূরণ করব, হয়তো কোনো ভালো চাকরি পেয়ে যাব। রমেশ এই কথায় অবাক হন। তিনি ছোটবেলা থেকে মেয়েকে বলে এসেছেন যে তাকে বড় অফিসার হতে হবে। তিনি মেয়ের কাছে বসে বলেন, বেটি, আসল কথাটা কি, আমাকে বল।
তখন সুপ্রিয়ার চোখে জল এসে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আরও পড়াশোনার জন্য আমাকে দিল্লি যেতে হবে। সেখানে থাকতে অনেক খরচ হবে, আর তুমি যা রোজগার করো তা আমার পড়াশোনায় খরচ করে দাও। তুমি এত টাকা কোথা থেকে আনবে? এই কথা শুনে রমেশের চোখেও জল চলে আসে। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, বেটি, তুই বড় হয়েছিস, কিন্তু হয়তো জানিস না যে তোর বাবা তোকে অফিসার বানানোর জন্য পাগল। তুই শুধু বল তোর পড়াশোনায় কত টাকা লাগবে, আমি সেই টাকা জোগাড় করে দেব। সুপ্রিয়া বলে, বাবা, অনেক টাকা লাগবে, তুমি এত টাকা কোথা থেকে আনবে? রমেশ বলেন, তুই চিন্তা করিস না, যতদিন আমি আছি তোকে পড়াশোনা করতে হবে, তুই অফিসার হয়েই আমাকে দেখাবি। এই কথায় সুপ্রিয়া উৎসাহিত হয়। সে বলে, ঠিক আছে বাবা, আমি তোমাকে অফিসার হয়ে দেখাবো। রমেশ জিজ্ঞাসা করেন, বেটি বল, তোর কত টাকা লাগবে? সুপ্রিয়া বলে, বাবা, এখনকার জন্য 25,000 টাকা হলেই চলবে। কিন্তু রমেশ বলেন, না, এখনকার জন্য নয়, তুই অফিসার হওয়া পর্যন্ত কত টাকা লাগবে বল, আমি সেই টাকার ব্যবস্থা করব। সুপ্রিয়া বলে, বাবা, কমপক্ষে 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে, তুমি এত টাকা কোথা থেকে আনবে? রমেশ বলেন, তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করব। এরপর রমেশ গ্রামের এক মহাজনের কাছে যান। তিনি তাকে বলেন, তিনি তাদের বাড়িটি বিক্রি করতে চান, কারণ তাদের আর কোনো জমি ছিল না, শুধু সেই বাড়িটিই ছিল যেখানে তারা থাকতেন। রমেশ ভাবেন মেয়ের ভবিষ্যতের জন্য বাড়ি বিক্রি করে দেবেন, মেয়ে অফিসার হলে আবার বাড়ি কিনে নেবেন। তিনি মহাজনকে বলেন এই কথা যেন সুপ্রিয়া না জানে। তিনি এও বলেন, যতদিন সুপ্রিয়া দিল্লি না যায় ততদিন তারা বাড়িতে থাকতে পারবেন। মহাজন রাজি হয়ে যায় এবং 1 লাখ টাকা দেয়। রমেশ কিছু টাকা ফেরত দিয়ে বলেন, এটাকে ভাড়া হিসেবে নিন। বাকি টাকা নিয়ে তিনি চলে যান। রমেশ বাড়িতে ফিরে সুপ্রিয়াকে নিয়ে শহরে যান। সেখানে তিনি তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সমস্ত টাকা জমা করে দেন। তিনি পাসবুক মেয়ের হাতে দিয়ে বলেন, বেটি, এই অ্যাকাউন্টে তোর চাওয়া টাকার চেয়ে বেশি টাকা আছে। এখন আমার শেষ আশা যে তুই অফিসার হয়েই ফিরবি, তার আগে এই গ্রামে ফিরিস না। গ্রামের লোকেরা আমাকে খোঁটা দিত, তারা বলতো, জওয়ান মেয়েকে পড়াচ্ছিস, যদি কিছু উল্টোপাল্টা হয় তখন কি করবি? আমি তাদের দাঁত ভাঙা জবাব দিতে চাই, তুই অফিসার হয়েই ফিরবি। এই কথাই সুপ্রিয়া আরও অনুপ্রাণিত হয়। এরপর সুপ্রিয়া দিল্লি চলে যায়। তার সঙ্গে কলেজের কিছু বন্ধুও যায়, যারা ইউপিএসএসসির জন্য প্রস্তুতি নিতে চায়। তারা সবাই মিলে পড়াশোনা শুরু করে। সময়ের সাথে পরীক্ষার দিন আসে। সুপ্রিয়া ভালোভাবে পরীক্ষা দেয়, কিন্তু ফলাফল বের হলে তার আশায় জল পড়ে যায়। সে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারেনি। তার বন্ধুরাও হতাশ হয়ে কোচিং ছেড়ে ফিরে যায়। কিন্তু সুপ্রিয়া বাবার কথা মনে রাখে। সে ঠিক করে অফিসার না হয়ে ফিরবে না। সে দিল্লিতেই থেকে যায় এবং আবার প্রস্তুতি শুরু করে। এবার তার বন্ধুরা নেই, তাই সে ঘরে বন্দী হয়ে দিনরাত পড়াশোনা করে। কিন্তু দ্বিতীয়বারও সে ব্যর্থ হয়। তবু সে হাল ছাড়ে না। তৃতীয়বার সে আরও কঠোর পরিশ্রম করে। এবার সে প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ 3টেই পাশ করে। অবশেষে সে কালেক্টর হয়ে যায়। কালেক্টর হবার খবর পেয়ে সুপ্রিয়ার আনন্দের সীমা থাকে না। সে তাড়াতাড়ি ট্রেনের টিকিট কাটে এবং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনে বসে সে তার গ্রাম আর বাবার কথা ভাবতে থাকে। স্টেশনে পৌঁছে সে উচ্ছ্বাস নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। হঠাৎ তার চোখ পড়ে একজন ভিক্ষুকের ওপর, যিনি সিঁড়ির পাশে বসে খুচরো পয়সা গুনছিলেন। সুপ্রিয়া প্রথমে এড়িয়ে যেতে চায়, কিন্তু কিছু একটা তাকে থামায়। সে ফিরে তাকায় এবং ভিক্ষুকের মুখ দেখে তার হৃদয় কেঁপে ওঠে। সেই এগিয়ে গিয়ে বলে, বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? ভিক্ষুক তাকান, আর তাকাতেই তার চোখে জল চলে আসে। সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে, কারণ সেই ভিক্ষুক ছিলেন রমেশ যাদব, সুপ্রিয়ার বাবা। সুপ্রিয়াও কাঁদতে শুরু করে এবং বাবাকে জড়িয়ে ঘরে। সে বলে, বাবা, তুমি যে স্বপ্ন দেখেছিলে আমি তা পূরণ করেছি, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? রমেশ শান্ত হয়ে পুরো গল্প বলতে শুরু করেন। তিনি বলেন, বেটি, তোর মনে আছে আমি তোর অ্যাকাউন্টে টাকা জমা করেছিলাম? সুপ্রিয়া বলে, হ্যাঁ বাবা। রমেশ বলেন, তুই জানিস আমি সেই টাকা কোথা থেকে এনেছিলাম? সুপ্রিয়া বলে, না বাবা, তুমি আমাকে কিছু বলনি। তখন রমেশ বলেন, আমি আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছিলাম। সেই টাকা থেকে কিছু ভাড়া দিয়ে বাড়িতে থাকতাম। আমি কঠোর পরিশ্রম করতাম, ভাড়া দিতাম, কিন্তু একটা দুর্ঘটনায় আমার পায়ে আঘাত লাগে। আমি আর পরিশ্রম করতে পারিনি। ভাড়া দিতে না পারায় আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই এখানে ভিক্ষা করতে বাধ্য হয়েছি।
কিন্তু তুই এখন অফিসার হয়েছিস, আমার আর কোনো চিন্তা নেই। সুপ্রিয়া তার বাবাকে নিয়ে গ্রামে ফিরে যায়। তাদের পুরানো বাড়িতে তিনি বাবাকে রাখেন এবং মালিককে ভাড়া দিয়ে দেন। সে বলে, বাবা তুমি এখন আরামে থাকো, আমি টাকা পাঠাবো। সুপ্রিয়া প্রশিক্ষণে চলে যায় এবং প্রশিক্ষণের বেতন থেকে বাবার জন্য টাকা পাঠায়। তিনি গ্রামের একজন সৎ লোককে বাবার দেখাশোনার জন্য নিয়োগ করেন। 2 বছর প্রশিক্ষণের পর সুপ্রিয়ার পোস্টিং একটি জেলায় হয়। সে বাবাকে তার সরকারি বাসভবনে নিয়ে আসে। সেখানে তিনি বাবার জন্য একজন চাকর রাখেন। 6 মাস পর গ্রাম থেকে কিছু লোক আসে এবং তাকে একটি সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। তারা বলে, তোমার গল্প শুনলে গ্রামের সবাই অনুপ্রাণিত হবে। সুপ্রিয়া প্রথমে রাজি হয় না, কিন্তু গ্রামবাসীর জেদে রাজি হয়। অনুষ্ঠানের দিন সে বাবাকে নিয়ে সরকারি গাড়িতে গ্রামে যায়। স্টেজে উঠে সে বাবার ত্যাগের গল্প বলে। গ্রামবাসীরা শুনে কাঁদতে থাকে আর রমেশের সম্মান বেড়ে যায়। 2 বছর চাকরির পর সুপ্রিয়া একজন সমপদের অফিসারকে বিয়ে করে। সে শর্ত দেয়, আমার বাবা আমাদের সাথে থাকবেন। তার স্বামী প্রথমে মানা করে, কিন্তু গল্প শুনে রাজি হয়। সুপ্রিয়া তার বাবাকে নিয়ে সুখে জীবনযাপন করে। তো বন্ধুরা, এই ছিল এক মেয়ের গল্প যে গরিব পরিবার থেকে উঠে এসে বাবার স্বপ্ন পূরণ করেছে। সুপ্রিয়া আর তার বাবা রমেশ সম্পর্কে আপনার মত কি? আপনার মতামত কমেন্টে জানান। গল্পটি শেয়ার করুন। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের সাথে থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।